সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমরা আজকে আলোচনা করব কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে এটি আমাদের প্রথম ক্লাস। তোমরা ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং ক্লাসটা তোমরা লিখে ফেললে এটা তোমাদের খাতায় থাকবে, ডকুমেন্ট হিসেবে পরবর্তী তোমরা এটা থেকে ভালো ফলাফল পাবে। আমরা প্রথমে কাজ কাকে বলে, আমরা কাজের একটু ডেফিনিশনে যাই। কাজ হচ্ছে বল এবং সরণ গুণফল। অর্থাৎ দেখো এখানে পাশে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর যদি আমরা এই পরিমাণে বল প্রয়োগ করি, বস্তুটা যদি এই অবস্থান থেকে এই অবস্থানে আসে, বস্তুটা যদি এস পরিমাণে সরণ হয়, তাহলে বল এবং সরণের গুণফলকে আমরা নাম দিচ্ছি কি কাজ। তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এই ক্ষেত্রে আমাদের কাজ হবে, আমরা ধরো বল যেদিকে প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি এইদিকে, বস্তুটা সরণ ঠিক সেই দিকে হয়েছে। বল প্রয়োগ করলে বল যেদিকে প্রয়োগ করা হয়, সরণ যদি বলের দিকে হয়, তখন এটাকে বলা হয় বলের দ্বারা কাজ। এখন এবার দেখো নিচের চিত্রে একটু দেখো, আমরা একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছি মূলত এই বরাবরে, বল প্রয়োগ করছি এই বরাবরে, কিন্তু বস্তুটা বলের দিকের সাথে, বস্তুটা এই পথ থেকে বলের দিকের সাথে এইভাবে এস সরণ হয়েছে। বস্তুটা এইখান থেকে ধরো এইভাবে এই পথে এই জায়গাতে এইখানে আসছে। তাহলে দেখবার দুই ক্ষেত্রে আমার বল প্রয়োগ একই দিকে ছিল, অর্থাৎ বলটা আমরা এই দিকে প্রয়োগ করছি, এই বরাবর বলটা প্রয়োগ করছি, অ্যারোসিনের যে দিকে আছে দেখো, কিন্তু বস্তুটা সরণ হয়েছে বলের দিকের সাথে থিটা কোণে। তখন সেই ক্ষেত্রে আমার কাজ নির্ণয় করার সূত্র, হচ্ছে বলের দিকে সরণের উপাংশের গুণফল। অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে, বল প্রয়োগ করলে সরণ দিকে যদি বলের দিকে যদি সরণ হয়, বল এবং সরণের গুণফলের নাম হচ্ছে কাজ। আর বল প্রয়োগ করলে বলের দিকের সাথে যদি থিটা কোণে এস সরণ হয়, তখন সেই ক্ষেত্রে কাজ হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা জানি সরণ এস দুইটা উপাংশ ভাগ হবে, একটা হচ্ছে এস কস থিটা, একটা হচ্ছে এস সাইন থিটা। তাহলে এস সাইন থিটা উপাংশ দ্বারা বলের দিকে সরণ হয়েছে, এই জন্য আমরা উপাংশ সরণের উপাংশ নিয়েছি গিয়ে বলের দিকে সরণের উপাংশ নিয়েছি এস কস থিটা, তার মানে এফ এস কস থিটা। এখান থেকে আমরা এ ডট বি সমান আমরা জানি এ বি কস থিটা। ওই সূত্রটা যদি এখানে আমরা প্রয়োগ করি বা অ্যাপ্লাই করি, তাহলে কাজ সমান বল গুণন কে সরণ, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফল। তাহলে বল এবং সরণের ডট গুণফলকে কাজ বলে। এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। কখনো কখনো তোমার এই ধরো বল ভেক্টর হিসাবে দিছে, সরণও ভেক্টর হিসাবে দিছে, তখন বল এবং সরণের ডট গুণফলকে আমরা কাজ বলে। তখন সেই ক্ষেত্রে বলকে আমরা ভেক্টর হিসাবে যা দিছে তা বসাবো, সরণকেও আমরা ভেক্টর হিসাবে যা দিছে তা বসায়ে তখন সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা মূলত আসলে এভাবে দাঁড়াবে। ধরো আই এর সব দুইটার গুণফল, তাহলে আই এর সব দুটার গুণফল কী হবে, একটা হবে এফ এর ক্ষেত্রে হবে এফ এক্স, আর এস এর ক্ষেত্রে হবে এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড। তাহলে কি, অর্থাৎ আই এর সব দুটার গুণফল প্লাস জে এর সব দুইটার গুণফল প্লাস কে এর সব দুইটার গুণফল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কাজ ভেক্টর হিসাবে দিলেও আমরা কাজ বের করতে পারব। এবার আসো বলের দ্বারা কাজ, অর্থাৎ বল প্রয়োগ করলে যদি সরণ বলের দিকে হয়, তখন সেটাকে আমরা বলছি কি বলের দ্বারা কাজ। তাহলে বলের দ্বারা কাজ হচ্ছে কত, এফ এস কস থিটা। কখন, যখন আমরা বল প্রয়োগ করছি বস্তুটা সরণ থিটা কোণে হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা কস থিটা এখানে মূলত জ্যামিতিক চিত্রের থেকে আমরা ত্রিকোণমিতি প্রয়োগ করে আমরা পাইছি। কস থিটার সমান আমরা জানি ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে ও কিউ, অতিভুজ হচ্ছে ওফি। তাহলে কস থিটার সমান ও কিউ ডিভাইড বাই ওফি। তাহলে সুতরাং ও কিউটা হচ্ছে মূলত কি আমার বলের দিকে সরণের উপাংশ। তাহলে এস কস থিটা, তখন সেইটা বসা দিলে আমরা বলের দ্বারা কাজ পাবো এফ এস কস থিটা। তখন বলের দ্বারা কাজের শর্ত এইখানে, যখন আমরা এফ এস কস থিটা প্রয়োগ করবো, তখন বলের দ্বারা কাজ হবে যদি থিটার মান, ভালো করে খেয়াল করবো, যদি থিটার মান 0 ডিগ্রি থেকে বড় শূন্যের সমান 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো কি বলের দ্বারা কাজ হয়েছে। এখন কাজটা যদি বলের বিরুদ্ধে হয়, তাহলে বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে তাহলে থিটার একটা শর্ত আছে, থিটার শর্ত হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটা কি হইতে হবে, বড় হইতে হবে, 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে এগুলো তোমার মাথায় রাখতে হবে যে বলের দ্বারা কাজের শর্ত কি, বলের বিরুদ্ধে কাজের শর্ত কি, এগুলো পরীক্ষাতে এমসিকিউতে আসে। আবার অনেক সময় সিকিউ সিদ্ধান্ত দিতেও আমাদের কাজে লাগবে। তাহলে যেখানে আমরা বলের বিরুদ্ধে কাজ পাবো, সেখানে আমাদের অবশ্যই কাজের পরিমাণ ঋণাত্মক আসবে, আর যেখানে কাজের পরিমাণ ধনাত্মক আসবে, তখন আমরা বলবো যে এটি বলের দ্বারা কাজ। এখন ধরো আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করছি এই বরাবর, খেয়াল করো চিত্রের দিকে, কোনো বস্তুর উপরে চিত্র নাম্বার এটা, এই সবুজ কালি চিত্রটা দেখো, বল প্রয়োগ করছি আমরা এইদিকে, বস্তুটা বলের দিকের সাথে
90 ডিগ্রি কোণে, অর্থাৎ থিটার মান কত 90 ডিগ্রি কোণে বস্তুটা রেস্ট সরণ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কাজ কতটুকু হবে, তাহলে থিটার মান কত 90 ডিগ্রি, এইখানে থিটার মান 90, তাহলে এই থিটার এই মান যদি আমরা এই জায়গাতে বসাই তাহলে এফএস কস থিটার সমান যখন 90 ডিগ্রি বসাবো কস 90 ডিগ্রি মান 0, তার মানে টোটাল কাজ শূন্য। তাহলে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি কৃত কাজের পরিমাণ শূন্য হয় তখন সেটাকে আমরা বলি শূন্য কাজ। আবার কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটার সরণ বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণে হলে তখন সেই সরণের কারণে যে কাজ হয় ওই কাজকে আমরা বলছি শূন্য কাজ। তাহলে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শূন্য কাজ এটাও কাজ, আর বল প্রয়োগ করলে যদি সরণ না হয় তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ হয় নাই। এরপরে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ, অর্থাৎ আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, আমরা যদি বলি এই বলটার সময়ের সাথে সাথে কি হয় পরিবর্তন হয়। যেমন আমরা এখানে একটু চিত্রের মধ্যে দেখাও, ধরো এখানে এই বস্তুটা যখন এই বিদ্যুৎ ছিল তখন এখানে সরণ বলের দিক ছিল এই বরাবরে স্পর্শক বরাবরে, যখন এখানে ছিল তখন বলের দিক হচ্ছে এই বরাবরে স্পর্শক বরাবর। তাহলে দেখো এখানে যদি আমরা বলি বল F1 ভেক্টর, এখানে যদি আমরা বলি F2 ভেক্টর, তাহলে দেখো বলের দিক সময়ের সাথে সাথে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। তাহলে বলের দিক যদি সময়ের সাথে বা সরণের সাথে সাথে বলের দিকের পরিবর্তন হয় তখন আমরা সেটাকে বলি পরিবর্তনশীল বল। ওই বল দ্বারা যদি আমরা কোনো কাজ হিসাব করি তখন সেইটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ। আমরা এখানে দেখো এই যে 1 নম্বর সূত্রে আমরা লিখছিলাম কাজ সমান বল গুণন সরণ, এই ক্ষেত্রে বলটা ছিল ধ্রুব বল, অর্থাৎ ধ্রুব বলের দ্বারা কাজ। তাহলে এখন আমরা এখানে পাইছি যেটা সেটা হচ্ছে কি পরিবর্তনশীল বলের দ্বারা কাজ হিসাব করতে হবে। তো পরিবর্তনশীল বলের দ্বারা কাজ হিসাব করতে হলে এই ক্ষেত্রে আমাদেরকে আগে ক্ষুদ্র দ্বিক্ষুদ্র ওই টোটাল সরণকে ক্ষুদ্র দ্বিক্ষুদ্র ডিএক্স সরণে আমরা বা ডিএক্স ভাগে ভাগ করে ফেলছি। এইভাবে এই ডিএক্স ভাগে ভাগ করার মূল কারণ হচ্ছে এই ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য, দেখো এটি হচ্ছে ক্ষুদ্র ডিএক্স সরণ, এই ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য আমার বল ছিল ধ্রুবক, এটুকু পরিবর্তন হওয়ার পর আমার বলের দিক কী হয়েছে পরিবর্তন হয়েছে। তাহলে এটুকুর জন্য আমার এই ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, তাই আমরা লিখছি FDX, অর্থাৎ বল গুণন সরণ, এটা ধ্রুব বল দ্বারা কাজের সূত্র। তো যেহেতু আমার সরণ ক্ষুদ্র তাহলে কাজও ক্ষুদ্র। এখন যেহেতু আমি পরিবর্তনশীল বলের দ্বারা কাজ হিসাব করব, তাইলে আমি বস্তুটাকে আদিতে যেখানে ছিল সেখান থেকে বস্তুটা সর্বশেষ যেখানে গেছে সেখান পর্যন্ত এটুকু পর্যন্ত সকল অবস্থানকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স ভাগে আমরা কী করবো ভাগ করব। এই ক্ষুদ্র ডিএক্স ভাগে ভাগ করে প্রতি ক্ষুদ্র ডিএক্স ভাগের আমরা কাজ হিসাব করবো এবং সবগুলো যোগ করব। তো যোগ করার জন্য এখানে আমরা এক ধরনের অপারেটর ব্যবহার করি, এই অপারেটরটা হচ্ছে মূলত কি ইন্টিগ্রেশনাল অপারেটর, এটা যোগ কারক, অর্থাৎ এটা যোগ করতে পারে। তাহলে সকল ক্ষুদ্র ডিডব্লিউকে আমরা যদি সমাকলন করে ডব্লিউ খাবো। এখন এই ক্ষেত্রে ধরো বস্তুটা আমি এখান থেকে নিছি, তাহলে এখানে বস্তুটার একটা অবস্থান ছিল যেটাকে আমরা বলছি XI ইনিশিয়াল স্টেট, বস্তুটা আমি এখানে আনছি, তাহলে এখানে বস্তুটার একটা অবস্থান আছে, এটাকে আমরা বলছি ফাইনাল স্টেট। তাহলে XI ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট, XI থেকে XI মানে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট পর্যন্ত সকল ডিএক্স সরণের টোটাল কৃত কাজ আমরা এখান থেকে পাবো FDX। এখন আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ হয় তাহলে বল সরণের সমানুপাতিক, বল সরণের সাথে কি সমানুপাতিক, বল যদি সরণের সাথে সমানুপাতিক হয় তখন সেই ক্ষেত্রে আমরা কাজ পাবো। দেখো বল সরণের সাথে কি সমানুপাতিক, তাহলে বল সরণের সাথে যদি সমানুপাতিক হয় তখন সেই ক্ষেত্রে ধরো স্প্রিং বল এটি একটি পরিবর্তনশীল বল। ওখানে আমরা যে চিত্রটা দেখাইছি এর আগে, দেখো এই চিত্র, এইটাও পরিবর্তনশীল বল। তাহলে এখন স্প্রিং বল একটি পরিবর্তী বল বা পরিবর্তনশীল বল। তাহলে স্প্রিং বলটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এরকম একটা এই থিওরিটা আমরা এই প্রসেসটা আমরা ওখানে কী করবো অ্যাপ্লাই করবো। তাহলে ধর আমরা কোনো একটা স্প্রিং নিলাম, এটা ছিল স্প্রিংয়ের আদি অবস্থান XI, স্প্রিংটাকে বল প্রয়োগ করে XF এই অবস্থানে আনা হয়েছে বা এই অবস্থানে আনা হয়েছে। তাহলে এই অবস্থানে যখন আমরা আনছি তাহলে স্প্রিংয়ের একটা সরণ হচ্ছে, টোটাল সরণ হচ্ছে কত X। তাহলে যেহেতু স্প্রিংয়ের মধ্যে পরিবর্তী বল কাজ করতেছে তাহলে এই সরণ এক্সকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ডিএক্স ভাগে ভাগ করে ফেলব। তাহলে ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য কৃত কাজ আমার হচ্ছে ধ্রুব বলের দ্বারা কাজ। তো আমরা বললাম স্প্রিং আমি বাইরের দিকে বল প্রয়োগ করলে স্প্রিংটা বাইরের দিকে এরকম সরণ হবে, বাইরের দিকে যদি স্প্রিংটা সরণ হয় তাহলে স্প্রিংয়ের মধ্যে একটা প্রত্যয়নী বল তৈরি হবে যা স্প্রিংকে তার সাম্য অবস্থানের দিকে নিয়ে আসবে, সেই বলকে আমরা বলছি স্প্রিং বল এবং সেটি হচ্ছে এফএস, আমরা স্মৃতিমধ্যে এফএস। তাহলে এই বলটা এই সরণের সাথে কি সমানুপাতিক বিপরীতমুখী, তার মানে স্প্রিং বল সাম্য অবস্থানের দিকে ক্রিয়া করে আর সরণ হচ্ছে কোন দিকে তার বাইরের দিকে। তাহলে সুতরাং এফএস সমানুপাতিক -x, বল সরণ সমানুপাতিক বিপরীতমুখী।
এখান থেকে আমরা যদি সমানুপাতিক ধ্রুবককে সমান চিহ্ন দিতে হয়, একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, সে সমানুপাতিক ধ্রুবকটার নাম হচ্ছে কে। তখন কে বলছে আমরা এটি একটি স্প্রিং ধ্রুবক, তাহলে কে একটি স্প্রিং ধ্রুবক। এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখো কে সমান এফএস হয়। এখানে মাইনাস চিহ্নটা সরণের দিক বুঝাইছি, মাইনাস চিহ্ন দ্বারা স্প্রিং ধ্রুবকের মান বুঝাই নেই, বলের মানও বুঝাই নেই, সরণের দিক বোঝানো হয়েছে। তাহলে আমরা এক্স এর মান 1 বসালে কে সমান এফএস, এফএস মানে স্প্রিং বলের মানের সমান হয়। তাহলে কোনো একটা স্প্রিংয়ের মুক্ত প্রান্তে যদি আমরা 1 মিটার সরণ সৃষ্টি করি, 1 মিটার সরণ যদি সৃষ্টি করি, তাহলে সৃষ্টি করতে হলে যে পরিমাণে বল প্রয়োগ করব ওই পরিমাণে বলের নাম দিচ্ছে আমরা স্প্রিং বল ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা এই সংজ্ঞাটা মুখস্থ লিখে রাখবো। কি বলছি তোমরা আবার একটু খেয়াল করো, সংজ্ঞাটা লিখে ফেলবা। কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের সরণ এক একক সৃষ্টি করতে যে পরিমাণে বল প্রয়োগ করা হয় ওই পরিমাণে বলকে স্প্রিং ধ্রুবক বলে। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ লিখে রাখবা। এরপর ধরো আমরা স্প্রিংয়ের ওই টোটাল সরণ এসকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএক্স ভাগে যদি ভাগ করি, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য কৃত কাজ হবে ডিডব্লিউ, ডিডব্লিউ সমান হবে এফএস ডিএক্স। এখন এফএস কেন লিখছি, কারণ আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজ হিসাব করবো, তাই এফএস লিখছি। তাহলে এফএস এর মান আমরা পাচ্ছি কত, মাইনাস কে এক্স। তো এফএস এর মান মাইনাস কে এক্স। এই সমীকরণটাকে আমরা যদি ইনিশিয়াল স্টেট অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সকল কাজ হিসাব করতে চাই, তাহলে ইনিশিয়াল স্টেট এক্স আই থেকে এক্স এফ এই সীমার ভিতরে কি করতে হবে, আমাদেরকে সমাকলন করতে হবে। তো এই সীমার ভিতরে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো এফএস ডিএক্স। এফএস এর মান আমরা বসাবো মাইনাস কে এক্স, কে স্প্রিং ধ্রুবক, এটা সমাকলনের বাইরে চলে আসবে। এরপর এক্স ডিএক্স কি পাওয়া যাবে, এক্স ডিএক্স। এখন দেখো এই এক্স ডিএক্স এটাকে যদি আমরা সমাকলন করি, আমরা এখানে একসাথে একটা লাইন স্কিপ করে চলে আসছি, কি জন্য আমাদের এই সময় কম লাগানোর জন্য। তাহলে এখন দেখো আমরা যদি এখানে সূত্রটা ভাঙি তাহলে মূলত ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স জিনিসটা হবে এরকম, ইন্টিগ্রেশন অফ এক্স এ ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এটার সূত্র আমরা জানি, এক্সের উপরে 1 + 1 আর নিচে কত, এক্স আর নিচে হবে শুধু 1 + 1। তাহলে এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই কত 2। তাহলে দেখো এই এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 আমরা সরাসরি ডিরেক্ট মানটা বসাই দিচ্ছি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে 2টাকেও আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হাফকে সমান হচ্ছে কত, এক্স স্কোয়ার। এই থার্ড ব্র্যাকেট দিয়ে সমাকলন সীমা উর্ধ্বসীমা হচ্ছে এক্স এর, নিম্ন সীমা হচ্ছে এক্স আই। আপার লিমিট আগে বসবে, তাহলে আপার লিমিটকে আগে বসাইলাম, তারপর মাইনাস মাঝখানে এটা মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিট বসাই, লোয়ার লিমিট এক্স আইটা পরে বসাইলাম। তাহলে এখান থেকে আমরা 2 সহ 1/2 সহ কমন নিলে হাফ কে ইন্টু এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থান দুই অবস্থানের জন্য স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা। এখন এখান থেকে আমরা যদি বলি স্প্রিংয়ের সরণ, খেয়াল করো দেখো এই যে স্প্রিংয়ের সরণ এক্স আই ইনিশিয়াল স্টেট যদি স্প্রিংয়ের আদিতে কোনো সরণ না হয়, এক্স এ ফাইনালে যদি স্প্রিংয়ের সরণ এক্স হয়, তাহলে কৃত কাজ হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে দেখছি যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক। তাহলে সুতরাং স্প্রিং বল দ্বারা কৃত কাজ অলওয়েজ কী হবে, ঋণাত্মক হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে কোনো স্থিতিস্থাপক বল, মূলত এখানে স্প্রিং বল এটি একটি স্থিতিস্থাপক বল, যেখানে স্থিতিস্থাপক বল থাকবে সেখানে আমাদেরকে আবার এটাও মনে রাখতে হবে যে স্থিতিস্থাপক বল দ্বারা এই কৃত কাজ এই ডব্লিউ বস্তুটার সরণের এই বর্গের সমানুপাতিক। এই জিনিসটাও আমাদেরকে কী করতে হবে, মাথায় রাখতে হবে। এটা সকল স্থিতিস্থাপক বস্তুর জন্য এই কথাটি সত্য। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।